জুলাই মাসের এগুলো দেখতেছি ওইখান থেকে। আমরা তো দেশে সরাসরি অবস্থান করতে পারতেছি না, ওইখান থেকে ভার্চুয়ালি দেখতেছি ফেসবুকের মাধ্যমে। আমাদের ইন্টারনেট অফ করে দেওয়া হয়। বাংলাদেশ সহ পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে আমরা ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, আমাদেরও তো ফ্যামিলি আছে, তো আমরা কি হচ্ছে না হচ্ছে এটা আমরা জানি না। প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানাই, আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। আমার হাজব্যান্ড ওই যে আন্দোলনের সময় আবুধাবিতে ছিলেন, ওখানে যখন ওই তারেক জিয়া যখন আন্দোলনের জন্য বলছিল, তখন ওনারা আর ঘরে বসে থাকতে পারে নাই, তখন উনি আন্দোলনে গেছিল। আমাকে বলতেছে যে তুমিও যাও না আন্দোলনে। তখন আমার বাচ্চার বয়স 6 মাস। তো আমি বলছি আমি 6 মাসের বাচ্চা নিয়ে কেমনে যাব, আপনি যান, আমি আছি আপনার সাথে। জুলাইয়ের 19 তারিখ রাতে প্রায় 9টার সময় আমরা একটা ওইখানে আবুধাবিতে মিছিল বের করি। A court in the United Arab Emirates has sentenced dozens of Bangladeshi nationals to prison, including 3 who received life imprisonment over protests against their home government. বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় গ্রেফতার হয়েছিলেন এই বাংলাদেশিরা। পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করে আমিরাত সরকার। ডক্টর ইউনূসের কাছে অনেক গেছি, অনেক আন্দোলন করছি ওর সাথে বসার জন্য, কিন্তু বসতে পারিনি। ওই ইনকাম সোর্স বন্ধ করে আজকে দেশে চলে আসার কারণেই কিংবা ওইখানে আন্দোলন করার কারণে আজকে তারেক রহমান ক্ষমতায়। তারেক জি আসলে ওদেরকে ছাড়িয়ে আনবে, কিন্তু আমার স্বামী তো ততদিন অপেক্ষা করে নাই। তারেক জি সেটা আগে আমার স্বামী আসলে তোর কারাগারে মারা গেছে। এমন একটা কন্ডিশনের মধ্যে পড়ে গেছি কি আমাদের ফ্যামিলি কি আদৌ ভালো আছে না ভালো নেই, তো এটা আমরা আসলে জানিও না, দেখতেছিও না। এমনকি আমরা যে একটা বাটন মোবাইল থেকে ফোন করে খবর নিব ওই ইয়াটাও নাই, নেটওয়ার্ক সম্পূর্ণ অফ। বিভিন্ন মানুষরা এরা ফোন করে করে একজন আরেকজনকে, ওই দেশে তো নেটওয়ার্ক আছে, এই দেশে নেই, ওই দেশে ফোন করে করে বলতেছে আজকে আমার আম্মা মারা গেছে, আমার মুখটা দেখতে পেলাম না, আজকে আমার ভাই এমন হয়েছে এইটা দেখতে পেলাম না। জুলাইয়ের 19 তারিখ রাতে প্রায় 9টার সময় আমরা একটা ওইখানে আবুধাবিতে মিছিল বের করি, এবং শুধু আবুধাবি না, মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটা দেশেই এই মিছিল কিংবা প্রতিবাদটা হয়। এই প্রতিবাদটা ছিল এই জন্য আমাদের দেশের সাধারণ মানুষ, আমাদের দেশের কলেজ শিক্ষার্থীদের এবং বাচ্চা কাচ্চাদের অমানবিকভাবে হত্যা করা, এটার জন্য ছিল প্রতিবাদ। এবং এই মিছিলকে কেন্দ্র করে আমিরাত সরকারই সবচেয়ে বেশি অ্যাকশনমূলক ব্যবস্থা নেয়, এবং শুরুতে 57 জনকে দিয়ে শুরু হয় সাজা দেয়া, যাদেরকে কাউকে যাবজ্জীবন, কাউকে 10 বছরের জেল দেয়। এই 57 জনের প্রক্রিয়ায় পরবর্তীতে আরও 57 জন, আমি যে গ্রুপটাতে ছিলাম সেটা 75 জনের গ্রুপ, এবং সর্বশেষ 25 জনের গ্রুপ। টোটাল আমরা 237 জন আমিরাতে কারাবন্দী হয়ে দীর্ঘদিন জেল খেটেছি। আমিরাত সরকারের পক্ষ থেকে কয়েকজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে ওইখানে, ওই ঘটনার পর অ্যারেস্ট করার পর আবার ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমাদের স্বৈরশাসক এইখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে এই দেশ থেকে। ওই ট্যাগটা দিয়ে আমাদের যিনি অ্যাম্বাসেডর ছিলেন ওইখানকার, ওই অ্যাম্বাসেডরকে ওই মানে প্রেশারাইজ করা হয়েছিল। ওই অ্যাম্বাসেডর আবার ওই দেশের ইয়ার সাথে কথা বলে মানে আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করে আবার পুনরায় গ্রেপ্তার চালু করে। আমাকে সহ ভিন্ন মতাবলম্বী অনেক ব্যবসায়ীকে তখন দূতাবাসের মাধ্যমে তালিকা করে সেই দেশের সংস্থাকে দেওয়া হয়, এবং আমাদেরকে ওই কেসে ফাঁসানো হয়। উনি দেশেও আসছে, দেশে আসার পর উনি আবার গেছে, আবার যাওয়ার সময় উনাকে সদর কারাগারে আটক করছে। তখন আমার সাথে আমাকে ফোন করছে, বলে যে আমাকে তো আটক করে ফেলছে। তো আমি জিজ্ঞেস করছি কি কারণে আটক করছে, তো বলতেছে যে ওই যে আন্দোলন করছি আমরা, ওইটা নাকি আমাদের সবাইকে মানে গ্রেপ্তার করছে। ওই কথাটা আমি তো জানতাম না, এখন এখানে আসার পর দেখতেছি আমাকে গ্রেপ্তার করে ফেলছে।
তো বলছে যে আমাকে নিয়ে যাচ্ছে পুলিশ আর সিআইডি, কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না, কখন তোমাদের সাথে দেখা হবে কথা হবে জানি না, ফি আমিনুল্লাহ বলে উনি চলে গেছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আছে আমরা সবাই মনে প্রাণে ধরে রাখছিলাম কি 57 জনকে যেহেতু মুক্তি দিছে, অন্যান্য যারা আছে এদেরকেও ক্ষমা করে দিছে। তো এই ব্যাপারে আমাদেরকে কোনো ধরনের ফোন কল কোনো কিছু করা হয় নাই। তো আমি যেদিন দেশে আসতেছি, আন্দোলন হয়েছিল জুলাইয়ের 19 তারিখ, আমি দেশে আসছিলাম অক্টোবরের 24 তারিখ, ওই একই বছরের অক্টোবরের 24 তারিখ আমি যেদিন দেশে আসতেছি আমাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়, আমার মালামাল সহ সব কিছু একসাথে আমাকে গ্রেপ্তার করা হয় এয়ারপোর্ট থেকে। আমি তখনও আশ্চর্য হয়ে গেছি, আমি জানি না যে আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে। তো আমি বারবার জিজ্ঞেস করলে আমাকে বলা হয় এগুলা সিক্রেট ব্যাপার, আপনাকে বলা যাবে না, কী জন্য গ্রেপ্তার করা হয়েছে আমরাও জানি না, আমাদের উপর থেকে নির্দেশ আছে, জাস্ট আপনাদের এয়ারপোর্ট ব্লক আছে এই জন্য আপনাকে আটকানো হয়েছে, আপনাকে যাদের কারণে আটকানো হয়েছে এটা এই দেশের সিকিউরিটি, একটা সিক্রেট সিকিউরিটি, ওনারা বলতে পারে কী জন্য। তো এর 2 দিন পর আমি জানতে পারি যে আমাদেরকে ছাত্র আন্দোলনের ইয়ার জন্য আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা প্রথমে ছিলাম ওদের হেফাজতে। সংস্থাটির নাম ছিল সিআইবি, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো। তাদের শারজা হেফাজতে ছিলাম 19 দিন। এরপরে আবুধাবি হেফাজতে আরও 19 দিন ছিলাম। বিশেষ করে আবুধাবি হেফাজতে থাকার সময় খুবই মানবেতর জীবনযাপন করেছি, কারণ ওইখানে আমাদেরকে 24 ঘন্টা পায়ে হ্যান্ডকাপ পরে রাখা হতো, চোখে কালো পট্টি দিয়ে রাখা হতো, কোনো কথা বলা যেত না। বাথরুম অন্তত 50 জন লোকের জন্য 2টো বাথরুম ছিল, এবং বাথরুমে গেলে 2 মিনিটের মধ্যে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হতো, এবং সপ্তাহে আমরা 1 দিন মাত্র গোসল করার সুযোগ পেতাম। ওইখানে আমরা প্রায় জেল কাটছিলাম 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসের মধ্যে আমরা প্রথম প্রায় 2 মাস মতো, প্রায় 2 মাস আমরা এখানকার সিআইডি আয়নাগর, বাংলাদেশে যেটাকে আয়নাগর বলো, ওই আয়নাগরের চাইতে একটা ভয়ঙ্কর একটা জায়গায় আমাদেরকে রাখা হয়েছিল, যেখান থেকে দুনিয়াবি কোনো কিছু দেখা যায় না প্রথম 2 মাস। আমার ফ্যামিলিও জানে না যে প্রথম 2 মাস, আমি না, আমাদের সাথে যারা ছিল 24 জন, কারো ফ্যামিলি জানে না যে আমরা বেঁচে আছি না মরে গেছি, এটা কেউ জানে না প্রথম 2 মাস, কারণ আমাদের সাথে কোনো কন্ট্রোভার্সি নাই ফ্যামিলির সাথে। তো এই এক পর্যায়ে ওইখান থেকে যখন ওইখানকার জেলখানায় নিয়ে যাওয়া হয় 2 মাস পরে, তারপর ওই জেলখানা থেকে আমরা ফোন করে ফ্যামিলিকে জানাই যে আমরা বেঁচে আছি, আদৌ আমরা এই কারণে আজকে এইখানে জেলে আছি। তখন ফ্যামিলি জানতে পারে যে আমরা আসলে বেঁচে আছি। প্রায় 2 মাসের কাছাকাছি চলতেছে, তখন আমাদের ওখানে আরো অনেক বন্দি ছিল, আন্দোলন করছে যে এরকম আরো 25-24 জন বন্দি ছিল। তারপর ওদের থেকে খবর পাইছি যে রাউজানের আব্দুল হামিদ আল সদর কারাগারে আমাদের সাথে আছে, তো ওই কথাটা বলছে। এরপর আর কোনো ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। উনি প্রায় 3 মাস পর উনি একটু করে ফোন দিছে, আমি আল সদর কারাগারে আছি, আমাকে আটক করে ফেলছে, এখন তোমরা কোনো ব্যবস্থা করো বা কোনো সুরাহা মিলাইতে পারে কিনা দেখো। তো বলছে যে আমি অনেক অসুস্থ, অনেক কষ্টে আছি, এখানে আমাকে খাবার দাবার দিচ্ছে না, আমার ওষুধ দিচ্ছে না, ওর ডায়াবেটিস ছিল, যে আমাকে ঠিক মতো খাবার দিচ্ছে না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার জন্য দোয়া করিও, ওই কথাটা বলছে। এরপর বেশি কথা বলতে পারে না, লাইনটা কেটে গেছে। প্রায় 7 মাস মতো অন্য জায়গায় শিফট করা হয়। অন্য জায়গাটা হচ্ছে, ওইটা হচ্ছে সাজার একটা সেকশন, যেখানে সাজা হইলে মানুষদেরকে রাখে। ওইখানে এক এক মানুষ আছে 15 বছর 20 বছরের সাজা। তো ওনারা আমাদেরকে দেখে হাসতো, আমরা যখন বলতাম আমাদের আগের মানুষগুলো চলে গেছে আমরাও চলে যাব, তো ওনারা আমাদেরকে বলতো তোরা কি পাগল হয়ে গেছিস, আসলে বাঙালি, তোদের মাথায় কোনো বুদ্ধি নাই, এই জায়গায় আসলে মানুষ ফেরত যায় না, যতদিন সাজা হয়েছে তোদের 25 বছর করে সাজা হয়েছে একজনের, তোরা 25 বছর কাটার পরে এখান থেকে যাইতে পারবে, একদিন আগে যাইতে পারবি না। তো এগুলো শুনলে আসলে অনেক খারাপ লাগতো। আমরা অসহায় করতাম, ফোন করে দেশে কান্নাকাটি এইসব করতাম। ওইখানে আসলে পাশবিক মানসিক সব ধরনের নির্যাতন এখানে ছিল। প্রথম নির্যাতন ছিল এটা, আমরা সপ্তাহে একবার কল করতে পারতাম, তাও 2 মিনিট কল করার পর কোনো সরকার নিয়ে কোনো কথা বললে, গভর্নমেন্টের সাথে আমাদের বিষয়ে কোনো কথা বলছে কিনা, ফ্যামিলির সাথে এই কথা বললে সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দিত। তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রচেষ্টায় আমাদের যারা বন্দী ছিল প্রথম দিকে, তারা দেশে মুক্তি পেয়ে চলে আসছেন, বা অনেকে তখনও জেলে ছিলেন। তাদের সাথে কথা বলে আমরা আশান্বিত হই যে আমরাও দ্রুত চলে যাব। কিন্তু পরবর্তীতে দেখি যে আমাদের বিষয়গুলো ঝুলেছিল, কারণ ছিল আমাদের কূটনৈতিক ব্যর্থতা। আমাদের সেই দেশের দূতাবাস তখন বিরূপ আচরণ করেছিল, সরকারকে সঠিক ইনফরমেশন দেয় নাই, যার কারণে আমরা মুক্তি পেতে অনেক সময় লেগেছিল। ডক্টর ইউনূস ছিল, ওর কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রতিনিধি টিমেরাও অনেক চেষ্টা করছে, কিন্তু আমরা কোনো সুরাহা মিলাইতে পারি নাই। 6 মাসের মধ্যে উনি আল সদর কারাগারে মারা গেছে। তাকে 3 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করা হয়েছে। আর এই বিষয়গুলো যেহেতু আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় কার্যত এক প্রকার নিষ্পত্তি হয়েছিল,
যেই কারণে আমরা নতুন করে আসলে এইখানে আবার হাত দেওয়াটা একটা অফিসিয়াল প্রসেসে অনেক ক্ষেত্রে একটু সমস্যা হয়। আমাদের কাছে যোগাযোগ করে নাই যে তার পরিবারের বা যদি আরো অসুবিধা থাকে, একটা ছোট 3 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করেছে। যদি তাদের সমস্যা হয় আমাদের কাছে জানায়, অন্তত এই ধরনের ঐতিহাসিক ঘটনা বা কেসের সাথে স্বাভাবিকভাবেই যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদের রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে অন্তত সাপোর্ট করা, তাদের ফ্যামিলিকে সাপোর্ট করা। সেই জায়গা থেকে তো আমরা করব যদি আমাদের সাথে যোগাযোগ করে। মন্ত্রণালয়ের বিধিবিধানে না পারলেও বাইরে অনেক জায়গা আছে সরকারের, যে কোনো একটা জায়গা থেকে আমরা চেষ্টা করতে পারি। আমাদের যারা 180 জন মানুষ আসছিল ওনাদেরকে একটা খরচ বাবদ 50,000 টাকা, মানে যেটা একটা মানুষ ক্যান্সেল হয়ে চলে আসলে ওই খরচ বাবদ 50,000 টাকা একটা প্রবাসীকে দেওয়া হয়। তো এগুলো 180 জন পাইছে, যেটা আমরা পাই নাই, আমরা 24 জন পাই নাই। তো এটার জন্য আমি বেশ কয়েকবার, আমি সহ আমার ওয়াইফ সহ আমাদের সহযোদ্ধা অনেকে গেছে, আমরা বেশ কয়েকবার এখানে গেলেও ওনারা এটা মানে গড়িমসি করতেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এমন করতে করতে এই গভর্নমেন্টটা চেঞ্জ হয়ে গেল। যাদেরকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে সেটা খুবই কম হয়েছে। তাদেরকে মিনিমাম অন্তত আমি মনে করি যে যার যার আপনার অবস্থান ভেদে একটা ক্ষতিপূরণ নির্ণয় করে আপনার ক্ষতিপূরণ দেওয়া দরকার ছিল। যেহেতু এটা অন্তর্বর্তী সরকার করেছে, কাজে ওইটা নিয়ে তো এখন আর আমাদের খুব বেশি কিছু বলার নাই। এখন আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে যে বিশেষ করে আমরা তো একটা শেষ অর্থ বছরের সময় দায়িত্ব নিয়েছি, সে সময় বাজেটও ধরেন অধিকাংশ বিভিন্ন পরিচালন ব্যয় বা কার্যক্রমের স্বাভাবিকভাবেই সমাপ্তির পথে। সেক্ষেত্রে ওই অর্থ বছরে তো সম্ভব ছিল না। এই অর্থ বছরে আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এই ভুক্তভোগী প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়াই। তা আমি একজন বিএনপির কর্মী হয়ে আমি নিজেই বলছিলাম 2041 না 2061 আসলেও বিএনপির যে আন্দোলনের এই আন্দোলনে বিএনপি 2061 আসলেও ক্ষমতায় আসতে পারবে না। তো এই জায়গায় ছাত্র আন্দোলন প্লাস প্রবাসীদের আন্দোলনের কারণে গিয়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায়, তৎকালীন তত্ত্বাবধায়ক ক্ষমতায় ছিল। তাদের কাছ থেকে আমরা কিছু আশানুরূপ কিছু পাই নাই। বর্তমান আমাদের সরকার, আমাদের বর্তমান বিএনপি সরকার আছে, ওনাদের কাছ থেকে আমরা আশানুরূপ এখনো পর্যন্ত কিছু পাই নাই। তবে এগুলো এখনো মন্ত্রণালয়ে প্রসেসিংয়ের অবস্থায় আছে। আমাদের একটা ক্ষতিপূরণের বিষয়ে একটা রিট করা আছে। সরকার মনে করে যে না, এটা করবে না বা এরা কন্টেস্টে যাবে বা আমাদের সমস্যা তারা সমাধান করবে না, সেক্ষেত্রে এটা আদালতের বিষয় হয়ে যাবে। সেক্ষেত্রে আদালতই আসলে সিদ্ধান্ত নেবে যে আমাদের পক্ষে কোনটা রায় দেয়। কারণ আমরা যতটুকু আমাদের লয়ারের সাথে বুঝেছি, আদালত এখন পর্যন্ত আমাদের বিষয়গুলো দেখে শুনে বুঝেই আসলে রুলটা জারি করেছে সরকারকে। সেটার আইনগত একটা নিষ্পত্তি করে মন্ত্রণালয়, যেমন প্রবাসী যারা দেশের বাইরে যায় তাদের সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসনের বিধান আছে। তা আমরাও আশাবাদী যে সরকার আসলে জুলাই এর স্পিডের বাইরে যাবে না বা প্রতিপক্ষ হবে না। সরকার হয়তো দ্রুত পদক্ষেপ নেবেন বা আমাদেরকে মন্ত্রী মহোদয় সে আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা এখনও বাস্তবায়নটা পাই না। আমরা চাচ্ছি যে সরকার এটা দ্রুত বাস্তবায়ন করুক। আমরা কিভাবে চলবো, যাতে আমাদেরকে একটু হেল্প করে আমাদের, আর ওই যে জুলাই যোদ্ধাতে ওনার নামটা যাতে অন্তর্ভুক্ত করে, সরকারের কাছে একটাই আবেদন। এটা তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, আপনি জানেন যে জুলাই একটা অধিদপ্তর আছে, সেখানে এই যে জুলাইয়ের যে তালিকাটা হয়েছে অন্তর্বর্তীকালীন সময়, এটাও কিন্তু মুক্তিযোদ্ধার দের তালিকার মতো এখানেও কিন্তু 9-6 হয়েছে। এটা পত্রপত্রিকায় অনেক রিপোর্ট হয়েছে। এমনকি পরে এই আইনগত ব্যবস্থা নিবে এই ভয়ে অনেকে নিজের নাম সেখান থেকে প্রত্যাহার করেছে। সো এই তালিকাটা যাচাই বাছাই করা এবং নতুন করে যারা সেই সময় পরিস্থিতির কারণে তালিকাভুক্তি হতে পারে নাই, কারণ আমরা দেখেছি সেই সময় কতিপয় ব্যক্তির হাতে, বিশেষ করে ছাত্র নেতাদের হাতে দায়িত্ব থাকায় তারা তাদের সংগঠন বা দলে যুক্ত না থাকলে অনেককে তালিকায় অন্তর্ভুক্ত করে না, এরকম ঘটনা ঘটছে, বা তাদের প্রোগ্রামে মিছিল মিটিংয়ে না আসলে। তো সেই ক্ষেত্রে অনেকে বঞ্চিত হয়েছে। সেই ক্ষেত্রে তাদের নতুনভাবে অন্তর্ভুক্তির সুযোগ থাকবে, যাতে ওনারা দ্বিতীয়বার যাতে আবার মানে ওই ওনাদের কর্মস্থলে ফিরে যেতে পারে। ওনাদের নো এন্ট্রিটা যদি তুলে দেয়, তাহলে এখানে আমাদের যতজন ভাই আছে বা আমার হাজব্যান্ড আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত আর কিছু করুক বা না করুক, অন্তত ওনাদেরকে নো এন্ট্রিটা যাতে তুলে দেয়। কিন্তু সংশ্লিষ্ট দেশ তো স্বাভাবিকভাবে তারা ধরেন ওই দেশের একবার একটা ল ভায়োলেট করলে তো তারা সেখানে অ্যাকসেপ্ট করতে চাবে না। সেটা কূটনৈতিকভাবেও ধরেন বললেও কিন্তু সেটা ওইভাবে আসলে অ্যাকসেপ্টেড হবে না। আমরা চেষ্টা করব যে ওই দেশের বাইরে অন্য দেশে যদি তাদেরকে পুনর্বাসন করা যায় কিংবা দেশে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়টাতে আমরা জোর দিচ্ছি। শুধু হাসিনা স্বৈর শাসক বলে না, যদি আমরা মানবিক দিক দিয়ে বলি,
যে আসুক যে হোক স্বৈরশাসক যে হয় তার বিরুদ্ধে আমরা এভাবে নামবো। শুধু যে হাসিনার জন্য নামছি এটা না, স্বৈরশাসক বলতে স্বৈরশাসক, এটার জন্য কোনো দল হয় না।